নমস্কার বন্ধুরা, আমি তৃষা আর আপনারা শুনছেন মরীচিকা টেলস, যেখানে গল্প মেশে বাস্তবের সাথে। আমাদের আজকের নিবেদন একটি বিদেশি গল্প, আলফ্রেড নয়েজের মিডনাইট এক্সপ্রেস। আলফ্রেড নয়েজের জন্ম 1880 সালে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে। তিনি একাধারে ছিলেন কবি, প্রবন্ধকার এবং ঔপন্যাসিক। তার লেখায় ক্লাসিক্যাল স্টাইলের প্রভাব এবং সুরেলা ছন্দ লক্ষ্য করা যায়। তার একটি বিশ্ববিখ্যাত কবিতা হল দ্য হাইওয়ে ম্যান। মিডনাইট এক্সপ্রেস গল্পটির অনুবাদ আমরা নিয়েছি কালিদাস ভদ্র সম্পাদিত পতিতপাবন প্রকাশনীর বিশ্বসেরা অলৌকিক গল্প বইটি থেকে। আজকের গল্প পাঠ, ভয়েস এডিটিং, সাউন্ড ডিজাইন, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রয়েছে দীপ্তদীপ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ছোটবেলায় আমরা পোকামাকড় বা কোনো রাগী ব্যক্তি ছাড়াও এমন অনেক জিনিসকেই ভয় পেতাম যা আপাত দৃষ্টিতে তেমন ভয়ঙ্কর কিছু হয় না। বয়স বাড়ার সাথে সাথে তার স্মৃতিও ফিকে হয়ে আসে। কিন্তু ভাবুন তো, সময় যদি আপনাকে হঠাৎ আবার এনে দাঁড় করায় ছোটবেলার সেই অজানা ভয়ের সম্মুখে। শুনতে থাকুন আলফ্রেড নয়েজের গল্প মিডনাইট এক্সপ্রেস। সেটা ছিল একটা ছেঁড়াখোড়া লাল খেরো বাঁধানো বই। মর্টিমার তার বাবার লাইব্রেরির তাক থেকে সেটা যখন আবিষ্কার করেছিল তখন তার বয়স মাত্র 12 বছর। সব নিষেধ অমান্য করে সে বইটা নিয়ে গিয়েছিল তার শোবার ঘরে। মধ্যরাতে যখন তাদের প্রাচীন এলিজাবেথীয় ধাঁচের বাড়ির সব কোলাহল সম্পূর্ণভাবে থেমে যেত, তখন সে মোমবাতি জ্বালিয়ে বইটা নিয়ে বসত। সে থাকতো একটা ছোট্ট নির্জন ঘরে। প্রতিবার চুরি করা মোমবাতির অতি অল্প অবশিষ্টাংশগুলি জ্বালিয়ে সে কোনো মতে ঘরের জমাট অন্ধকারকে একটু দূরে সরিয়ে রাখত। যখন বাড়ির অন্য সকলে নিদ্রা দেবীর কোলে নিজেদের আত্মসমর্পণ করেছে আর তার সাথে সমস্ত বাড়িটা গাঢ় অন্ধকারে প্লাবিত হয়েছে, ঠিক তখনই সে নিজেকে জাগিয়ে রাখত। নিচের হল ঘরে গ্র্যান্ডফাদার ক্লকের একটানা টকটক শব্দের সাথে তার ছোট্ট হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দ ও দূরের বেলাভূমিতে সমুদ্রের ঢেউয়ের ছন্দবদ্ধ ওঠানামার শব্দ মিলিয়ে তার মনে একটা রহস্যের জগৎ সৃষ্টি করত। পড়তে পড়তে সে কখনো কখনো দেওয়ালে একটা মথের ডানার ফরফর শব্দ শুনে চমকে উঠত এবং কান পেতে কিছু একটা শোনবার চেষ্টা করত, যেন এক গভীর জঙ্গলের নিস্তবতায় একটা ডাল ভাঙার শব্দ শুনে সে কান খাড়া করেছে। ছেঁড়াখোড়া বইটার প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল তার, যদিও সে গল্পটার মাথামুন্ডু কিছুই বুঝত না। বইটার নাম মিডনাইট এক্সপ্রেস। বইটির 50 পাতায় একটি ভয়ঙ্কর ছবি ছিল। সেটা তার চোখে পড়লেই সে আতঙ্কে শিউরে উঠত। মর্টিমার স্বভাবতই ভাবপ্রবণ ছিল, কিন্তু তার মানসিক ভারসাম্যের কোনো অভাব ছিল না। তা সত্ত্বেও মর্টিমার তার মনের মধ্যে ছবিটার প্রভাব কিছুতেই বুঝে উঠতে পারত না।
তার 6 বছর বয়সে যেমন সিঁড়ির অন্ধকার কোণটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পার হয়ে যেত, অথবা এনসেন্ট মেরিনার গল্পে লোকটি যেমন নির্জন রাস্তায় চলতে চলতে একবার মাত্র পিছন ঘুরে তাকিয়েই আর কোনো দিকে না তাকিয়ে হনহন করে হেঁটে চলে গিয়েছিল, ঠিক সেই রকম ভাবেই মর্টিমার বইয়ের 50 পাতাটা এড়িয়ে চলত। কিন্তু আপাত দৃষ্টিতে তার আতঙ্কিত হবার মতো কিছুই ছবিটিতে ছিল না। ছবিটার প্রধান বৈশিষ্ট্য হলো অন্ধকার। ছবিটা দেশের এক পাণ্ডব বর্জিত স্থানে, একটা নির্জন পরিত্যক্ত রেলওয়ে প্ল্যাটফর্মের। সময়টা মাঝরাত্রি এবং একটি মাত্র মিটমিটে আলো দেখা যাচ্ছে। নির্জন প্ল্যাটফর্মে একটি মাত্র ছায়ামূর্তি আলোটির ঠিক নিচে দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকার টানেলের প্রবেশপথটার দিকে ঘোরানো। কল্পনায় এই দৃশ্যটা দেখে মর্টিমারের মনে হতো সে যেন কোনো ভয়াবহ গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছে। ছবিটা দেখলে মনে হতো লোকটি যেন কিছু শোনার চেষ্টা করছে। তার চেহারায় উত্তেজনার ছাপ স্পষ্ট। মনে হয় যেন কোনো এক ভয়ঙ্কর পরিণামের অপেক্ষায় আছে। কিন্তু গল্পটার যতটা মর্টিমার পড়েছিল, তার মধ্যে এমন কিছু ছিল না যাতে সে দুঃস্বপ্ন দেখে জেগে উঠবে। তবুও সে এই বইটার আকর্ষণ থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারত না। আবার গভীর রাতের নির্জনতায় সেই ভয়ঙ্কর ছবিটাও দেখতে পারত না, যার জন্য সে ওই পৃষ্ঠার সাথে তার পরের পৃষ্ঠাটাও আলপিন দিয়ে জুড়ে দিয়েছিল, যাতে ভুল করেও ছবিটা তার চোখে না পড়ে। অতঃপর সে পুরো বইটা পড়ে ফেলবে ঠিক করলো, কিন্তু প্রতিদিনই 50 পাতায় পৌঁছবার আগেই সে গভীর ঘুমে ঢলে পড়ত। পরের দিন গল্পের স্মৃতি আর তার মনে ঝাপসা হয়ে আসতো, যার জন্য মর্টিমারকে আবার গোড়ার থেকেই শুরু করতে হতো। কিন্তু মজার কথা হলো, প্রতিদিনই 50 পাতায় পৌঁছবার আগেই তার ঘুম চলে আসতো। এইভাবে দিনের পর দিন চলত। ক্রমে ক্রমে মর্টিমারের বয়স বাড়ল। সেই বইটা ও তার ছবিটার কথা তার মন থেকে একসময় মুছে গেল। জীবনের মধ্য বয়সে কোনো একদিন ঠিক মধ্যরাতের আগে সে দাঁড়িয়েছিল একটা নির্দিষ্ট রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায়। স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। সেই সময় তার মনে হলো যেন বহুদিন ঘুমিয়ে থাকার পর হঠাৎ জেগে উঠে সমস্ত পূর্বস্মৃতি তার মনে ভিড় করে এসে দাঁড়িয়েছে। সে দেখল লম্বা নির্জন প্ল্যাটফর্মটার এক পাশে টিম টিম করে জ্বলা বাতিটার নিচে সেই পরিচিত লোকটা দাঁড়িয়ে আছে। সেই ছবির মতো লোকটির মুখ টানেলের অন্ধকার প্রবেশপথের দিকে ফেরানো। দেখে মনে হয় সে অধীর আগ্রহে এবং প্রচণ্ড উত্তেজনায় কিছু শোনবার চেষ্টা করছে, ঠিক যেমন 38 বছর আগে ছবিটা দেখে তার মনে হতো। কিন্তু আজ মর্টিমার ছেলেবেলার মতো ভয় পেল না। সে ভাবল আজ এগিয়ে যাবে, লোকটির মুখোমুখি দাঁড়াবে এবং এতদিন ধরে যে মুখটা তার দিক থেকে ফেরানো ছিল, লুকিয়ে রাখা ছিল, আজ সে সোজাসুজি দেখবে। সে নিজের মনে ঠিক করলো হন হন করে তার দিকে এগিয়ে যাবে ও কোনো একটা ছুতো করে তার সাথে কথা বলবে। হয়তো জিজ্ঞাসা করবে যে ট্রেনের কি দেরি আছে। তবে তাকে তার বয়সের মর্যাদা অনুসারে গাম্ভীর্য বজায় রাখতে হবে। কিন্তু প্রথম পদক্ষেপের পরেই তার হাত ঘামে ভিজে উঠল এবং উত্তেজনায় ও অজানা ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো।
সে দ্রুত পায়ে এগিয়ে এলো, মূর্তিটাকে ছাড়িয়ে কয়েক পা এগিয়ে হঠাৎ এক ঝটকায় ঘুরে মূর্তিটার দিকে দাঁড়ালো। কিন্তু কোনো কিছু বলার আগেই যা তার চোখে পড়ল তাতে তার মুখে আর কোনো কথাই সরল না। লোকটি আর কেউ নয়, সে নিজেই। তার নিজের চোখ দুটি যেন তার ফ্যাকাশে মুখে বসানো আছে এবং তার জীবন্ত চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন সে আয়নাতে নিজেকেই দেখছে। মর্টিমারের বুকে যেন একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। তার সমস্ত শরীরে একটা আতঙ্কের শিহরণ বয়ে গেল। সে হোঁচট খেল এবং ঠিক সেই মুহূর্তেই একটা ট্রেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে টিকিট ঘরে ছাড়িয়ে স্টেশনের পিছন লাইন ধরে প্রাণপণে ছুটে চলল। সমস্ত গ্রামটা যেন সম্পূর্ণ জনহীন বলে মনে হলো। চাঁদের আলোয় পরিবেশটা আরো নির্জন ও রহস্যময় হয়ে উঠল। কিছুক্ষণের জন্যে থেমে সে কান পেতে শুনল যে তারই পায়ের শব্দের প্রতিধ্বনির মতো আর একটা শব্দ যেন টিকিট ঘরের কাঠের মেঝের ওপর দিয়ে হুড়মুড় করে ছুটে আসছে। সে সব লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে নিজের ভয়ের কাছে আত্মসমর্পণ করল এবং ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। রাস্তার এক ধারে লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের সারি যেন নিরবচ্ছিন্ন ও অন্তহীনভাবে চলে গেছে, আর অপর পারে রাস্তার ধার ঘেঁষে সরু একটা খাল চলে গেছে, যার জলে গাছের ছায়াগুলি টলমল করছে। তার পিছনে পায়ের শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মর্টিমারের মনে হলো যেন পিছনে পায়ের শব্দটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে, কাছে, আরো কাছে, আরো আরো কাছে। প্রায় সিকি মাইল দূরে রাস্তার ধারে একটা ছোট্ট সাদা বাড়ি তার চোখে পড়ল। বাড়িটির দুটো জানালা ও একটা দরজা। হঠাৎ দেখলে যেন একটা মানুষের মুখের আদল খুঁজে পাওয়া যায়। মর্টিমারের মনে হলো কোনো মতে বাড়িটাতে পৌঁছতে পারলে সে আশ্রয় ও নিরাপত্তা দুই পাবে। পেছনে পায়ের শব্দটা ক্ষীণভাবে কিছু দূর থেকে শোনা যাচ্ছে। সে দৌড়তে দৌড়তে দরজার গায়ে আছড়ে এসে পড়ল এবং তার সমস্ত শক্তি দিয়ে দরজার ছিটকিরিটায় খটখট শব্দ করলো আর প্রাণপণে দরজাটা ধাক্কা দিতে লাগলো। দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কোনো কলিং বেল ছিল না। সেই পাগলের মতো দরজায় ঘুষি মেরে চলল যতক্ষণ না তার হাত দিয়ে রক্ত ঝরে পড়ে। দরজার ভেতর থেকে সাড়া এলো খুব দেরিতে। অনেকক্ষণ অপেক্ষার পর মর্টিমার বাড়ির ভিতর থেকে ভারী পায়ের শব্দ শুনতে পেল। ধীরে ধীরে পায়ের শব্দটা নড়বড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে শোনা গেল, আর তার চাপে পুরনো সিঁড়ির ক্যাচ ক্যাচ আর্তনাদ তার কানে এলো। ধীরে ধীরে দরজার তালা খোলা হলো। একটা লম্বা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তার হাতের মোমবাতিটা এমন ভাবে ধরা ছিল যে মর্টিমার তার মুখ বা চেহারা কিছুই দেখতে পেল না। হঠাৎ ভীষণ আতঙ্কের সাথে তার নজর পড়ল যে লোকটির সারা মুখ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তাদের মধ্যে কোনো কথা হলো না। মূর্তিটা তাকে হাতের ইশারায় ভেতরে ডাকল
এবং সে প্রবেশ করা মাত্র দরজাটা পিছন থেকে বন্ধ করে দিল ও নিঃশব্দ ইশারায় তাকে অনুসরণ করতে বলে মূর্তিটা আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে উঠে চলল। হাতে তার তখনও সেই ভৌতিক মোমবাতি, যার ক্ষীণ আলোয় তার বিশাল লম্বা ছায়াটা সাদা চুনকাম করা দেওয়ালে ও ছাদের ওপরে পড়ে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা উপরে আরেকটা ঘরে এসে ঢুকলো। ঘরেতে ফায়ার প্লেসে গনগনে আগুন জ্বলছে ও তার দুই পাশে দুটো আরামকেদারাম মুখোমুখি রাখা আছে। একটি ছোট্ট ওক কাঠের টেবিলের উপর তার নজর পড়ল ছেঁড়া খোড়া লাল খেরো বাঁধানো একখানা বই। মর্টিমারের মনে হলো যেন তার এখানে আসাটা অনেক দিন আগে থেকেই নির্ধারিত ছিল এবং তার জন্য সব রকম আয়োজনও করা ছিল। মূর্তিটা ইশারায় মর্টিমারকে আরামকেদারায় বসতে বলল। বইটির পাশে টেবিলে মোমবাতিটা রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এবং যাবার সময় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল। মর্টিমার মোমবাতিটার দিকে তাকালো। ওটা যেন ওর অনেক দিনের চেনা। পোড়া মোমের গন্ধটা তাকে ফিরিয়ে নিয়ে গেল অনেক অনেক দিন আগের পুরনো এলিজাবেথীয় বাড়িটার সেই ছোট্ট ঘরে। সে কাঁপা কাঁপা হাতে বইটা তুলে নিল। সঙ্গে সঙ্গে সে সেটা চিনতে পারল। যদিও তার গল্পটার কিছুই মনে ছিল না, তবুও মলাটের ওপর কালির ছাপটা দেখেই মনে পড়ল। সে পাতা উল্টে 50 পৃষ্ঠাটা বার করল, যেটা সে শৈশবে আলপিন দিয়ে আটকে রেখেছিল। মর্টিমার অবাক হয়ে দেখল ছেলেবেলার লাগানো পিনগুলো আজও রয়েছে। সে বইটির গোড়ার দিকে ফিরে গেল এবং মনে মনে সংকল্প করল যে আজ সে পুরো গল্পটা পড়বেই। তার ধারণা হলো যে নিশ্চয়ই ছাপার অক্ষরে সবকিছুর বিবরণ ওখানে দেওয়া আছে। যদিও শৈশবে সে যা ভালো করে বুঝতে পারেনি, আজ সে সঠিকভাবে তা উপলব্ধি করবেই। বইটার নাম মিডনাইট এক্সপ্রেস। প্রথম অনুচ্ছেদটা পড়ার পরেই গোটা ঘটনাটা যেন একটা আতঙ্কের মতো তার মনের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠল। গল্পটির বিষয়বস্তু অদ্ভুত একটি লোক তার শৈশবে একটা বই হাতে পায়, যাতে একটা ভয়ঙ্কর ছবি আছে। তারপর লোকটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পটির কথা ভুলে যায়, কিন্তু কোনো একদিন মাঝরাতে এক নির্জন রেল প্ল্যাটফর্মে তার সেই পরিচিত দৃশ্যে সে নিজেকে আবিষ্কার করে। ছায়ামূর্তিটির মুখোমুখি হয়ে অবশেষে আতঙ্কে ও প্রাণ ভয়ে দৌড়ে পালায়। লোকটি প্রাণের ভয়ে পথের ধারে ছোট বাড়িতে আশ্রয় পায় এবং একটি ছায়ামূর্তি তাকে পথ দেখিয়ে উপরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার চোখে পড়ে একটি বই, যার নাম মিডনাইট এক্সপ্রেস। সে রুদ্ধ নিঃশ্বাসে গল্পটির আপাদমস্তক পড়ে চলে। গল্পটি তার জীবনের ঘটনা নিয়ে লেখা। এইভাবে ঘটনাটি অনন্তকাল ধরে ঘটে যাবে এবং ঘটতেই থাকবে, যার কোনো শেষ নেই। কিন্তু গল্পটা পড়তে পড়তে যখন সে 3 বার বারে বারে এসে রাস্তার ধারের বাড়িটার কাছে এসে পৌঁছলো, একটা প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে সে ধীরে ধীরে উপলব্ধি করল যে সে একটা
ভয়াবহ বৃত্তের মধ্যে যেন অবস্থান করছে, যেটা একটা বিরামহীন চাকার মতো ঘুরেই চলেছে এবং যার হাত থেকে তার কোনো নিস্তার নেই, নেই কোনো পরিত্রাণ। গল্পের খুঁটিনাটির ব্যাপারে কোনো নতুনত্ব নেই, সেগুলো অনন্তকাল ধরে একইভাবে ছিল এবং আছে, কিন্তু আজ সে নতুনভাবে সেটা উপলব্ধি করতে পারল। কিন্তু যে ছায়ামূর্তিটা তাকে পথ দেখিয়ে আঁকা বাঁকা সিঁড়িটা দিয়ে উপরে এনেছিল, সে কে? সে কি চায়? গল্পের কিছুটা তার মনোযোগ এড়িয়ে গিয়েছিল। ছায়ামূর্তিটি উচ্চতায় ওরই সমান, তবে কি সেটা ও নিজে? তাই কি ওর মুখটা ব্যান্ডেজের আড়ালে লুকোনো? যে মুহূর্তে তার মনে এই প্রশ্নটা উঁকি দিয়েছিল, সেই মুহূর্তে তার কানে এলো পিছনে দরজার তালা খোলার শব্দ। অপরিচিত সেই বাড়ির মালিক তার পিছন দিক থেকে এসে দাঁড়ালো। মোমবাতির আলোয় তার ছায়াটা সেই একই রকমই লম্বা ও ভৌতিক দেখাচ্ছিল। সে এসে আগুনের ধারে তার সামনের চেয়ারটায় ওর মুখোমুখি বসল। ঘরে একটা অস্বস্তিকর ও ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছিল, যেমন করে কোনো মহিলা ধীরে ধীরে তার অবগুণ্ঠন খোলে, সেইভাবে সে তার হাত তুলল এবং মুখের ব্যান্ডেজ খোলা শুরু করল। মর্টিমার জানতো মুখটা কার, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হলো সেটা কি জীবিত না মৃত। আর কোনো পথ খোলা নেই। মর্টিমার ঝাঁপিয়ে পড়ল তার উপর এবং মূর্তিটির গলা প্রাণপণে টিপে ধরল। তার মনে হলো তার নিজের গলাটাও যেন কেউ ওই একই পাশবিক শক্তিতে টিপে ধরেছে। দুজনের শ্বাসরুদ্ধ গোঙানির শব্দের প্রতিধ্বনিগুলো আর আলাদা করে বোঝা যাচ্ছিল না, দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মৃত্যুর নীরবতা ঘরটিকে গ্রাস করল। ক্রমশ তা গভীর থেকে গভীরতর হয়ে গেল। এই নীরবতার মধ্যে ৩৮ বছর আগেকার গ্র্যান্ডফাদার ক্লকটার মৃদু টক টক শব্দ ও দূরের বেলাভূমির সমুদ্রের ঢেউয়ের মতো মৃদু শব্দ শোনা যাচ্ছিল। আজ মর্টিমার অবশেষে পরিত্রাণ পেল। হয়তো সে সেই মাঝরাতের ট্রেনটায় চড়তে পেরেছে। ট্রেনটা আর কিছুই নয়, সেই ছেঁড়া খোঁড়া পুরনো লাল খেরো বাঁধানো বইটা। আপনারা শুনলেন আলফ্রেড নয়েজের মিডনাইট এক্সপ্রেস। গল্পটি ভালো লাগলে একটা করে লাইক আর বন্ধুদের শেয়ার করবেন। মরীচিকা টেলসের সমস্ত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকবেন। শুভরাত্রি।